স্যার একেবারে এসএসসি আবারও হাইকোর্টে ধাক্কা খেলো। যে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল সেই বিজ্ঞপ্তি বদলাতে হবে এমনটাই জানা যাচ্ছে। কি করে এই বিজ্ঞপ্তিটা হয় সেটাই তো সব থেকে বড় সমস্যা। সুপ্রিম কোর্ট প্যারাগ্রাফ 49-এ খুব স্পেসিফিক বলেছে যে ক্যান্ডিডেটস দোজ হু আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারা পরীক্ষায় বসবে। তো এটা যদি সুপ্রিম কোর্টের ডাইরেকশন হয় এবং সুপ্রিম কোর্ট যদি এটা বলে থাকে, সুপ্রিম কোর্ট বলেছে, যদি বলে থাকে বলাটা ভুল হবে, যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের টাকা ফেরত দিতে হবে, সেইখানে রাজ্য সরকার দাঁড়িয়ে আছে। আমরা এটা অনেক দিন আগে থেকেই বলছিলাম, যখন ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে মামলা চলছিল তখন থেকেই আমরা বলছিলাম যে রাজ্য সরকার চেষ্টা করছে টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানো, যার ফলে হলো সমস্ত জেনুইন ক্যান্ডিডেটদের চাকরিটা চলে গেছে। যার জেনুইন ক্যান্ডিডেটের চাকরিটা গেছে কেন? রাজ্য সরকারের তরফ থেকে এই স্ট্যান্ড কোর্টে নিয়েছে, তখন আমাদের কথা কেউ বিশ্বাস করেনি। আজকে রাজ্য সরকারের অ্যাপিল বা রাজ্য সরকারের সাবমিশন দেখে যারা জেনুইন ক্যান্ডিডেট তারা বুঝতে পারছে যে কেন তাদের চাকরিটা চলে গেছে। তারা তো এখনো পর্যন্ত প্রকাশ্যে, একেবারে এখন তো প্রকাশ্যে যে তারা অযোগ্যদের হয়ে লড়ছে। এটা প্রকাশ্যে আজকে থেকে নয়, যখন জাস্টিস দেবাংশু বসাক এবং সব্বার রশিদির বেঞ্চ ছিল, যখন সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ছিল, যখন ডিভিশন বেঞ্চে জাস্টিস সুব্রত তালুকদারের বেঞ্চ ছিল, তখন থেকেই অযোগ্যদের হয়ে লড়ছে। রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন কোনোদিনই যোগ্যদের হয়ে লড়েনি, যেটা ওনাদের লড়া উচিত ছিল, যার জন্যই আজকে এই সমস্যাটা হয়েছে। এতগুলো ছেলেমেয়ের যে চাকরি চলে গেল, প্রথম থেকে দোষ দিয়ে যাচ্ছিল যে আইনজীবীরা করে যাচ্ছে, আইনজীবীরা করে যাচ্ছে, আইনজীবীরা করে যাচ্ছে। আজকে যখন দেখা গেল যে অযোগ্যদের পরীক্ষায় বসতে না দেওয়ার সওয়াল হচ্ছে, তখন রাজ্য সরকারের তৎপরতাটা অনেক বেশি দেখা যাচ্ছে। রাজ্য সরকার শব্দটা যদি আমি প্রয়োগ করি, একটু ভুল প্রয়োগ করব, শব্দটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। এখনো পর্যন্ত মানে তারা তো একেবারে গতকালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে প্রকাশ্যে বলছেনও যে তাদের সাজা দিয়ে দেওয়া হয়েছে, তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। এক ব্যক্তি দুবার সাজা কিভাবে পেতে পারে? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র আইনজীবী, তাই ওনার সম্বন্ধে আমি কিছু বিরূপ মন্তব্য করতে চাই না বা করব না। আইনে তিনি একজন পারদর্শী লোক। এটুকু বলতে পারি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সাবমিশন করছেন সেটা ওনার সাবমিশন নয়, সেটা রাজ্য সরকার ওনাকে যে ইনস্ট্রাকশনটা দিয়েছেন সেইটা উনি এক্সিকিউট করার চেষ্টা করছেন কোর্টে। এবং রাজ্য সরকারের ইনস্ট্রাকশন বললেও ভুল হবে, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড যে টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে উনি লড়াই করবেন, যারা ওনাকে টাকা দিয়েছে তাদের হয়ে উনি লড়াই করবেন, যার জন্যই হয়েছে। এটা লোকে ভাবছে যে আমরা চাকরি টার্মিনেট করিয়ে দিলাম, আমাদের বিকাশ ভট্টাচার্য আর্গুমেন্ট করলো, এইগুলো কথাগুলো সম্পূর্ণ ভেগ, অবাস্তব। এটা এখন যত দিন যাচ্ছে এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে। এবং এই যে 10 নাম্বার বাড়িয়ে মানে এক্সপিরিয়েন্সের জন্য যে 10 নাম্বার, এটা নিয়েও তো যারা আর কি ওয়েটিং লিস্টে ছিল তারাও মামলা করেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানেও তো তাহলে রাজ্য সরকার অযোগ্যদের হয়ে ইচ্ছাকৃতভাবে এই নোটিফিকেশনটাকে একটা আইনি জট তৈরি করে রাজ্য সরকার রেখে দিল। আপনি বলুন না, 2011 সালের আগে যত নিয়োগ প্রক্রিয়া হয়েছে তাতে কি এরকম আইনি জট ছিল না? কোনোটাতেই কিন্তু এরকম আইনি জট ছিল না, যেটা তৈরি করে ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার রেখে দিল। এইগুলো করে রাখে এই জন্য, তার কারণ কি, ব্যাকডোর দিয়ে কিছু টাকা খেয়ে লোককে যাতে ঢোকাতে পারে। এই যেমন ধরুন প্রাইমারি, ভারতবর্ষের ইতিহাসে এত বড় দুর্নীতি হয়নি, সব থেকে বৃহত্তম দুর্নীতি। যদিও বা এই দুর্নীতির কোনো ডকুমেন্ট সব ছিঁড়ে পুড়িয়ে সব শেষ করে দিয়েছে, কিন্তু আমি বলবো এটা সব থেকে বড় দুর্নীতি। এসএসসি ভারতবর্ষের ইতিহাসে সব থেকে খুবই বড় দুর্নীতি। একটা ধরুন পরীক্ষা হচ্ছে, এদের অ্যাপ্লিকেশন ফর্ম বিক্রি হওয়া থেকে এদের দুর্নীতিটা চালু হয়।
প্রত্যেক বছর টেট পরীক্ষা হয় আর প্রত্যেক বছর ভুল প্রশ্ন হয়। 12 টেট ভুল, 14 টেট ভুল, 17 টেটে ভুল প্রশ্ন, দুটো প্রমাণিত, 14 আর 12 প্রমাণিত, কোর্টের অর্ডার হয়ে গেছে। 17 আর 22 এই যে দুটো টেট আছে, এই দুটোর এখন মামলা পেন্ডিং আছে। তার মানে একটা পরীক্ষায় প্রত্যেকবার ভুল পরীক্ষা হয় কি করে? তার মানে এই ভুলটা ইচ্ছাকৃতভাবে করে দেওয়া হয়, এই ভুলটাকে দেখিয়ে যাতে করে কিনা কিছু ব্যাকডোর দিয়ে ক্যান্ডিডেটকে পয়সা খেয়ে তৃণমূল দল চাকরি দিতে পারে। তার মানে তো প্রত্যেকটা প্যানেলই তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো রাজ্যের শিক্ষক বলার কিছুই থাকবে না, সবারই তো তালিকা। শুধু শিক্ষক বললে হবে না, এখন আরো কিছু বাকি আছে। পুলিশ বাকি আছে, পাবলিক সার্ভিস কমিশন বাকি আছে, কলেজ সার্ভিস কমিশন বাকি আছে। মামলার সংখ্যা এত যে আমরাও পেরে উঠছি না, এত সংখ্যায় মামলা। এই দুর্নীতির মামলার সংখ্যাটা এত, এগুলো যেগুলো আপনারা এখন এসেছে, আপনাদের প্রকাশ্যে আসছে, এগুলো হলো টিপ অফ দ্য আইসবার্গ। এই সংখ্যা এত, তার সঙ্গে রাজ্য সরকার দেখুন, রাষ্ট্র শক্তি এবং রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই যে কলকাতা হাইকোর্টে আমরা যে লড়াইটা করছি, রাষ্ট্র শক্তি এবং রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। তাই তাদের শক্তি অনেক বেশি আমাদের থেকে, তাদের অর্থবল আমাদের থেকে অনেক বেশি। তারা ভারতবর্ষের একদম ক্রিম আইনজীবী যারা, তাদেরকে নামাচ্ছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। তাদের থেকে আমাদের টিম অনেক উইক, তাও আমরা প্রত্যেকটা স্তরে জিতছি। তার কারণ এই দুর্নীতি ঢাকার জন্য সর্বচেষ্টা করলেও যে পরিমাণ তথ্য আছে সেটা রাজ্য সরকার আটকাতে পারছে না। এবং যারা রাজ্য সরকারের আইনজীবী, তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি, এমনি সিনিয়র আইনজীবী বলে শ্রদ্ধা করি, কারণ তারা রাজ্য সরকারের হয়ে যেভাবে লড়াইটা করছে, যেসব আইনজীবীরা বা দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য যেসব আইনজীবীরা বিভিন্ন সময় রাজ্য সরকারের হয়ে তাদের যে সওয়াল করছেন, সত্যি সেই সওয়ালগুলো কিন্তু শোনবার মতো এবং দেখবার মতো, এবং কোয়ালিটি সাবমিশনস। এবং প্রত্যেকটা আইনজীবী তারা তাদের কাজটা করছেন, কারণ তারা রাজ্য সরকারের হয়ে লড়াই করছেন, যেহেতু রাজ্য সরকারের যেটা ইনস্ট্রাকশন সেইটাকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন, এবং ভেরি গুড এবং দারুণ সওয়াল করেন তারা, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, এমনই প্রমাণটা এত নিখুঁত প্রমাণ উঠে এসেছে, যেমন এসএসসিতে সাদা খাতায় চাকরি করছে। ধরুন যে ফার্স্ট হয়েছে সে চাকরি পায়নি, যে 100 যার র্যাঙ্ক সে চাকরি পেয়ে গেছে। এই প্রমাণগুলো এতটাই নিখুঁত এসএসসিতে যেগুলো উঠে এসেছে, সেখান থেকে রাজ্য সরকারের আইনগতভাবে ধামাচাপা দেওয়ার বিষয়টা খুবই কম, পারবে না। এই যে এই সমস্ত যে চাকরিগুলো, অর্থাৎ এসএসসি হোক বা প্রাইমারি হোক, যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল সে, এবং যারা চাকরি পায়নি টাকা দেওয়ার পরে, তারা যদি এখন মামলা করতে শুরু করেছে আমি শুনছিলাম, এবং তারা যদি এরকম মামলা করতে যায় তাহলে তো আরো দুর্নীতি সামনে চলে আসবে। দেখুন, পাহাড় প্রমাণ দুর্নীতি, যা দুর্নীতি পশ্চিমবাংলাতে হয়েছে ভারতবর্ষের স্বাধীনতার পরে ইতিহাসে এরকম দুর্নীতি কোনোদিন হয়নি। এবং আমার যেটা দুঃখ এখানে, যে ভবিষ্যৎ প্রজন্মটা ধ্বংস হয়ে যাচ্ছে, একটা জেনারেশন শেষ হয়ে যাবে, কিছু মায়ের কোল খালি হয়ে যাবে, কিছু ছেলের জীবন, কিছু মেয়ের জীবন, অল্প বয়সী ছেলে মেয়েদের জীবন শেষ হয়ে যাবে। এটা শুধু টিপ অফ দ্য আইসবার্গ, এটা শুধু শুরু হয়েছে। এরপরে দেখুন মেডিকেল সায়েন্স ঢুকবে, কলেজ ইউনিয়নের অ্যাডমিশন ঢুকবে, মামলার সংখ্যা, দুর্নীতির মামলার সংখ্যা যা আছে এটা অভাবনীয়, ভাবা যায়। এত দুর্নীতির সামনে আসছে, কিন্তু তা সত্ত্বেও তো তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো খুব শক্ত ব্যাপার। তার 3-4টে কারণ আছে। তার প্রথম কারণটা হলো, দেখুন, বিরোধী রাজনীতি যারা করছে তারা এই দুর্নীতির বিষয়টা নিয়ে মিডিয়া, বা আমার যেটা মতামত, কেউ ভুল ঠিক হতে পারে, মিডিয়া বা প্রক্রিয়া দিচ্ছেন, মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করছেন, কিন্তু এই দুর্নীতির বিষয়টা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে জনগণের মধ্যে সেটাকে প্রতিষ্ঠা করে জনগণের কনফিডেন্স আদায়ে কিন্তু বিরোধী দল, সবকটা বিরোধী দলই ব্যর্থ।
এটা হলো প্রথম। দ্বিতীয় কথা হলো যে তৃণমূল দলটার যেহেতু ব্ল্যাক মানির টাকা আছে, সেই জন্য তারা ভোটের সময় থ্রেট, গুন্ডা, ধর্ষণ, এই জাতীয় যে প্রক্রিয়া বা ভোট লুট, এই টাকাটা তাদের কাছে এত পরিমাণ ব্ল্যাক মানি যে এইটা করতে তাদের অনেক সুবিধে হয়। কারণ সমাজ বিরোধীদের একটা পার্টি হলো তৃণমূল কংগ্রেস, অসামাজিক কাজ করেন যারা তাদের পার্টি হলো তৃণমূল কংগ্রেস। প্রতিটা কলেজে কলেজে দেখুন কি চলছে। এইটা পয়সার জোরে, টাকার জোরে, ব্ল্যাক মানির জোরে। কারোর হোয়াইট মানি থাকলে কেউ এই কাজ করতে পারবে না, কিন্তু কারো যদি ব্ল্যাক মানি থাকে, আনঅ্যাকাউন্টেড টাকা থাকে, তারা এই কাজটা করতে। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ সেটা হচ্ছিল মানুষকে এখনো অবধি বিরোধী দলের যারা লোকজন আছে তারা জাগাতে পারে। এই তিনটে কারণবশত তৃণমূল প্রত্যেকটা জায়গাতে নির্বাচনে জিতছে। এটা তৃণমূল ভালো কাজ করছে বলে জিতছে তা না। দ্বিতীয় কথা হলো যে তৃণমূলের আপনি যদি ভোট পার্সেন্টেজটা দেখেন, সেটা হলো 47% কি 46%, 50% পেরোয়নি। বামফ্রন্ট যে 34 বছর পশ্চিমবাংলায় ছিল, তাদের কিন্তু 2011 সালটাকে বাদ দিলে প্রত্যেকবারই কিন্তু 50% ভোট তাদের ছিল অ্যান্ড অ্যাবভ। তার মানে এটা প্রমাণ করে যে বিরোধী ভোট কিন্তু মমতা ব্যানার্জির বিপক্ষে, সাধারণ মানুষের ভোট। 46-47% নিয়ে গভর্নমেন্টটা চলছে। তার মানে 54-55% কিন্তু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির বিপক্ষে ভোট দিচ্ছে। ভোটটা ইউনাইটেড জায়গায় আসতে পারছে না, বিভিন্ন দলে ভাগ হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক সমীকরণে ভাগ হচ্ছে। প্লাস যেটা হচ্ছে, পশ্চিমবাংলার ভোটের প্যাটার্নটা যদি কেউ দেখে, তাতে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো পশ্চিমবাংলাতে এক সুরে কাউকে নামানো যাচ্ছে না। আর এই যে দুর্নীতি বা এই যে মানুষের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, এটা নিয়ে যারা বিরোধী দল, আমার মতে সব বিরোধী দল, আমি কোনো পার্টিকুলার বিরোধী দলকে বলছি না, তারা জনগণের গ্রহণযোগ্যতা যে জায়গাটা বলে, সেই জায়গা অবধি পৌঁছতে পারছে না। এমনি সাধারণ মানুষ কেন, তৃণমূলের মধ্যেই মানুষ তৃণমূলের বিপক্ষে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু সেটা মানুষের গ্রহণযোগ্যতার জায়গায় যখন চলে আসবে, এখন যারা প্রধান বিরোধী দল আছে তারা অনেকটা নতুন এসেছে রাজনীতিতে। আগেকার বিরোধী দল যেগুলো ছিল সেগুলো অনেক সংখ্যায়, তাদের শক্তি অনেক কমে গেছে। দ্বিতীয় কথা, বাঙালিরা যে ধরনের আন্দোলন বা যে ধরনের জিনিস পছন্দ করে, যে ধরনের বিরোধিতা পছন্দ করে, আজকে কেরালার বিরোধিতা, উত্তরপ্রদেশের বিরোধিতা আর বাংলার বিরোধিতা তিনটে সেম হবে না। বাংলাতে রাজনীতিটা অনেকটা ঘুমিয়ে পড়া রাজনীতি হয়ে গেছে। শুধু ঘুমিয়ে পড়া রাজনীতি বলতে, বাংলার রাজনীতিটা আপনার এখন যদি আপনি 2077 সালের রাজনীতি দেখেন, তখন দেখবেন বন্ধ, তখন দেখবেন 77-67 বন্ধ, মমতা ব্যানার্জি যেটা সিঙ্গুরে বন্ধ, স্ট্রাইক, রাস্তায় বসা, যে রাজনৈতিক কালচারটাই আপনার 11 সালের পরে পুরো পাল্টে গেছে। এখন রাজনীতিক নেতাদের ভাবতে হবে যে রাজনীতিটা পশ্চিমবাংলাতে শুধুমাত্র আমি ডায়লগ দিলাম আর বাজারে বলে করলাম তাই দিয়ে রাজনীতি হবে না। যদি মমতা ব্যানার্জিকে সত্যিকারের সরকার থেকে সরাতে হয়, তাহলে জনগণকে নিয়ে আন্দোলন করতে হবে, মাস আন্দোলন করতে হবে। এই যে ছেলেমেয়েগুলো যাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, তাদের নিয়ে, মানুষকে নিয়ে পথে নামতে হবে। কারণ অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। বিশ্ব ইতিহাসে অধিকার কোনোদিন কেউ পায়নি। এই জায়গাটা রাজনৈতিকভাবে একটা বলতে পারেন যে ল্যাকিউনা রয়ে যাচ্ছে, কারণ সংগঠিত করা যাচ্ছে না মানুষকে। যারা বিরোধিতা করছেন বা যারা করছেন, শুধু রাজনৈতিক দল বললে ভুল হবে, যেসব মানুষ বিরোধিতা করছেন তাদেরকেও ঠিক সংঘবদ্ধ জিনিসটাতে করা যাচ্ছে না, ইউনাইটেড ফর্মে জিনিসটা হচ্ছে না, যেটার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অ্যাডভান্টেজটা নিচ্ছেন। কিন্তু ভোটে অ্যাডভান্টেজ নিচ্ছেন বলে তো আদালতে, আইনে, কাগজে কলমে সব জিনিসটা ঠিক করছেন বলে তো এটা বলা যেতে পারে না। বারংবারই তো তারা আদালতের নির্দেশকে অবমাননা করছেন, প্রত্যেকবারই। দেখুন, আদালতের নির্দেশকে যেটা অবমাননা করছেন সেটার জন্য তো আদালত অবমাননা মামলা হবে।
সুপ্রিম কোর্ট এখন বন্ধ আছে, তাই জন্য হচ্ছে না। গরমের ছুটি চলছে, এখনো সুপ্রিম কোর্ট খোলেনি। যখন খুলবে তখন ডেফিনেটলি তার মামলা হবে। ডিএ যে নির্দেশ দেওয়া ছিল সেটাও তো তারা পূরণ করেননি। সামনে মামলা আছে। দেখুন, রাজ্য সরকার আদালতের নির্দেশ মানবে না। ভারতবর্ষে একমাত্র সরকার যিনি আদালতের নির্দেশ এ রাজ্যে মানা হয় না। এটা একটা মামলা না, ধারাবাহিকভাবে সব মামলাতে। একমাত্র রাজ্য যেখানে বিচার ব্যবস্থাকে আক্রমণ করা হয় ভারতবর্ষে। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোতে ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে বিচার ব্যবস্থাকে আক্রমণ করা হয়। পশ্চিমবাংলায় একমাত্র প্রতিষ্ঠান যেটা বিচার ব্যবস্থা, যেটাকে আক্রমণ করতে পারেনি, আক্রমণ করেও কিছু করতে পারেনি। বাকি সব জায়গাতে আক্রমণ করে, যেমন ধরুন ইলেকশন, এই যে স্টেট ইলেকশন কমিশন, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি নির্বাচন, এগুলো কোনো প্রতিষ্ঠান নেই। কিছু তৃণমূলের ক্যাডার আর দালালকে স্টেট ইলেকশন কমিশনের চেয়ারম্যান করে রাজ্য সরকার বসিয়ে রেখেছে। পঞ্চায়েত আর এই মিউনিসিপ্যালিটি এগুলো কোনো নির্বাচনই না। তাও সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে বিধানসভা এবং লোকসভা কিছুটা হয়তো ইয়ে হতে পারে, কিন্তু তারা পুরোটা তো কন্ট্রোল করতে এই জন্য পারবে না। লোকে সেন্ট্রাল প্যারামিলিটারি করে লাফালে হবে না। তার কারণটা হলো সেন্ট্রাল প্যারামিলিটারি আসলেও ল অ্যান্ড অর্ডার যেটা, সেটা স্টেট সাবজেক্ট আমাদের সংবিধান অনুযায়ী। এটা যদি পাল্টে ইউনিয়ন সাবজেক্ট হয়ে যায় তাহলে উল্টো হয়ে যাবে। সেন্ট্রাল প্যারামিলিটারি নামে কি করতে? ল অ্যান্ড অর্ডারে পুলিশকে অ্যাসিস্ট্যান্স দিতে। একটা পুলিশ পারবে না, তার সঙ্গে আরো 4 জনকে দেওয়া হলো। মোদ্দা কথা এটা। হ্যাঁ, ওদের ক্ষমতাটা একটু বেশি, ওদের ট্রেনিং বেটার পুলিশের থেকে, ওদের এক্সপিরিয়েন্স বেটার, সেটা আলাদা কথা। কিন্তু ওরা তো কোনো অ্যাকশন নিতে পারবে না। এফআইআর এটা কি সেন্ট্রাল প্যারামিলিটারি করতে পারে? এফআইআর তো সেই পুলিশই করবে। সেই জন্য নির্বাচনের দিনগুলোতেও পশ্চিমবঙ্গ সরকার একটা বা তৃণমূল সরকারের যারা লোক, তারা একটা অ্যাডভান্টেজিয়াস জায়গায় চলে যাচ্ছে। যদিও বা ইনফ্লুয়েন্সটা বিধানসভা বা লোকসভায় অনেকটা কম, কিন্তু আছে। না থাকলে আপনি লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে তৃণমূল 7 লক্ষ ভোটে যেতে, এ ভারতবর্ষে কোনোদিন হয়েছে? তৃণমূল নিজেও বলে না। অভিষেক ব্যানার্জি বলছে পরের লোকসভাতে সেই মার্জিনটাকেও ছাড়িয়ে দেওয়া হবে। দেখুন, যতদিন ক্ষমতা আছে ততদিন ছাড়িয়ে দিতে পারবে। যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন ছাড়াতে পারলে তো তবে তো বোঝা যাবে। যা হোক বলে দিলে তো হলো না। কারণ ডায়মন্ড হারবারে কোনো লোক ভোট দিতে পারে না, ওনার লোকেরা ভোট দেয়। সাধারণ মানুষ ওখানে কোনো ভোট হয় না। ডায়মন্ড হারবারে কোনো ভোটই হয় না। ডায়মন্ড হারবারে কোনো ভোটই হয় না। এই অভিযোগ ওখানকার মানুষও করে, সবাই করে। কেউ ভোট দেওয়ার সাহসই ওখানে কেউ করবে না। ডায়মন্ড হারবার চত্বরে কেউ ভোট দেওয়ার সাহসই করে না। এটা ফ্যাক্ট, এটা ঘটে, এটা মানে অবাস্তব কথা নয়। লোকসভা আর বিধানসভা বলে ক্যান্ডিডেট দাঁড়ায়, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি একটা ক্যান্ডিডেট দাঁড়াতে পারে না। তাহলে বিরোধীদের কোনো ক্যান্ডিডেট ডায়মন্ড হারবার নেই? এটা হয় কখনো? ওখানে সিস্টেমটাই এরকম বানিয়ে রেখেছে। কারণ পুলিশ প্রশাসনটা আছে ওদের হাতে।